পৃথিবীর সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত আর সবচেয়ে ধনী মানুষদের একজন ইলন মাস্ক। যে মানুষটা গাড়ি বানায় বিদ্যুতে চলার জন্য, রকেট বানায় মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, আর যার এক টুইট পুরো শেয়ার বাজার নাড়িয়ে দিতে পারে। কিন্তু এই মানুষটার শুরুটা কিন্তু মোটেও এত ঝকঝকে ছিল না। দক্ষিণ আফ্রিকার এক নিঃসঙ্গ, বুলিংয়ের শিকার হওয়া বাচ্চা থেকে কিভাবে সে হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তা, আজকের এই ভিডিওতে আমরা সেই পুরো যাত্রাটা জানব। শুরু থেকে, একদম গোড়া থেকে। ইলন লিভ মাস্কের জন্ম 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে। তার বাবা এডল মাস্ক ছিলেন একজন প্রকৌশলী, আর মামে মাস্ক ছিলেন একজন মডেল ও পুষ্টিবিদ। ইলনের আরও দুই ভাইবোন ছিল, ছোট ভাই কিম্বল আর বোন তোস্কা। ইলনের বয়স যখন মাত্র 9 বছর, তখন তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আর পরিবার ভেঙে যায়। ছোটবেলায় ইলন ছিল খুবই লাজুক আর নিজের মধ্যে ডুবে থাকা একটা ছেলে। বই পড়ার প্রতি তার এত বেশি আসক্তি ছিল যে সে দিনে প্রায় 10 ঘন্টা পর্যন্ত বই পড়ত, বিজ্ঞান কল্পকাহিনী থেকে শুরু করে এনসাইক্লোপিডিয়া পর্যন্ত। স্কুলে তাকে নিয়মিত বুলিং করা হতো, এমনকি একবার এতটাই মারধর করা হয়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এই একাকিত্ব আর কষ্টের মধ্যেই তার ভেতরে জন্ম নেয় এক ধরনের কল্পনাপ্রবণতা। সে স্বপ্ন দেখত ভবিষ্যতের, প্রযুক্তির আর মহাকাশের। 10 বছর বয়সে ইলন প্রথম কম্পিউটারের সাথে পরিচিত হয়, আর মাত্র 12 বছর বয়সে সে নিজে একটা ভিডিও গেম বানিয়ে ফেলে। নাম ছিল কি ব্লাস্টার কি, যেটা সে একটা ম্যাগাজিনের কাছে বিক্রি করে প্রায় $500। এই ছোট্ট ঘটনাটাই যেন ভবিষ্যতের এক টেক জায়ান্টের প্রথম ইঙ্গিত ছিল। দক্ষিণ আফ্রিকায় বেশি দিন থাকতে চায়নি ইলন। 1999 সালে মাত্র 17 বছর বয়সে সে একা একা কানাডায় চলে যায়, কারণ তার মা কানাডিয়ান নাগরিক ছিলেন আর ইলন সেই সূত্রে নাগরিকত্ব পেয়েছিল। কানাডায় প্রথম দিকে তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। কখনো খামারে কাজ করেছে, কখনো করাতকলে কাঠ কেটেছে, এমনকি একবার বয়লার রুম পরিষ্কার করার কাজও করেছিল, মাত্র ঘন্টায় কয়েক ডলারের বিনিময়ে। কুইন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করার পর ইলন পরে আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হয়, যেখান থেকে সে অর্থনীতি আর পদার্থবিজ্ঞানে দুটো ডিগ্রি অর্জন করে। এরপর সে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য ভর্তি হয়, কিন্তু মাত্র 2 দিন পরেই সেই পড়াশোনা ছেড়ে দেয়, কারণ সেই সময়টা ছিল ইন্টারনেট বিপ্লবের একদম শুরুর দিক, আর ইলন বুঝতে পেরেছিল এখানেই আসল সুযোগ লুকিয়ে আছে। 1995 সালে ইলন আর তার ভাই কিম্বল মিলে প্রতিষ্ঠা করে ZIP2 নামের একটা কোম্পানি। এটা ছিল মূলত সংবাদপত্র প্রতিষ্ঠানের জন্য একটা অনলাইন সিটি গাইড সফটওয়্যার, অনেকটা আজকের গুগল ম্যাপস আর ইয়েল্পের প্রথম দিকের রূপ বলা যায়। শুরুর দিকে তাদের অফিসেই থাকতে হতো, গোসল করতে হতো কাছের একটা YMCA-তে গিয়ে। কিন্তু 1999 সালে কম্পিউটার কোম্পানি কম্প্যাক্ট এই ZIP2 কিনে নিয়ে প্রায় $360 মিলিয়ন। এই বিক্রি থেকে ইলন নিজে পেয়েছিল প্রায় $22 মিলিয়ন। মাত্র 28 বছর বয়সে সে হয়ে ওঠে একজন মাল্টিমিলিয়নিয়ার। এই টাকা দিয়ে ইলন থেমে থাকেনি। সেই বছরই সে প্রতিষ্ঠা করে সিইখাম, একটা অনলাইন ব্যাংকিং কোম্পানি। পরবর্তীতে এই সিইখাম একীভূত হয় কনফিনারি নামের আরেকটা কোম্পানির সাথে, আর এই একীভূত হওয়া কোম্পানিটাই পরে নাম বদলে হয়ে যায় পেপ্যাল, যা আজকের দিনে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর একটা। 2002 সালে eBay এই পেপ্যাল কিনে নেয় প্রায় $1.5 বিলিয়ন, আর ইলন এই বিক্রি থেকে পায় প্রায় $180 মিলিয়ন। এই টাকাটাই ছিল তার পরবর্তী সব বড় বড় স্বপ্নের ভিত্তি। পেপ্যাল বিক্রির পর ইলনের মাথায় একটা অন্যরকম চিন্তা আসে, মানুষকে যদি মঙ্গল গ্রহে পাঠানো যায়। সে প্রথমে রাশিয়ায় গিয়েছিল পুরনো রকেট কেনার চেষ্টা করতে, কিন্তু দাম আর মনোভাব দেখে হতাশ হয়ে ফিরে আসে। এরপর সে সিদ্ধান্ত নেয় নিজেই রকেট বানাবে। 2002 সালে প্রতিষ্ঠিত হয় স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন, সংক্ষেপে স্পেসএক্স। লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণের খরচ এতটাই কমিয়ে আনা যাতে মানুষ একদিন অন্য গ্রহে বসতি স্থাপন করতে পারে। শুরুর বছরগুলো ছিল প্রায় বিপর্যয়কর। স্পেসএক্সের প্রথম 3টা রকেট উৎক্ষেপণ একের পর এক ব্যর্থ হয়। কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে চলে গিয়েছিল। ইলন নিজে পরে বলেছিলেন, চতুর্থ উৎক্ষেপণ ব্যর্থ হলে কোম্পানি বন্ধ করে দিতে হতো। কিন্তু 2008 সালে চতুর্থ চেষ্টায় ফ্যালকন 1 রকেট সফলভাবে কক্ষপথে পৌঁছায়। এটাই ছিল ইতিহাসে প্রথমবার কোনো বেসরকারি কোম্পানির তরল-জ্বালানি চালিত রকেট কক্ষপথে পৌঁছানোর ঘটনা। এই সাফল্যের কিছুদিন পরেই নেসা স্পেসএক্সকে একটা বিশাল চুক্তি দেয়া, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পণ্য সরবরাহের জন্য। এরপর থেকে স্পেসএক্স শুধু এগিয়ে গেছে। তারা তৈরি করে ফ্যালকন 9 রকেট, যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটার প্রথম স্তরটা মাটিতে ফিরে এসে আবার ব্যবহার করা যায়, যা মহাকাশ প্রযুক্তির খরচ অনেকটাই কমিয়ে দেয়।
তারপর আসে ড্রাগন ক্যাপসুল, যেটা দিয়ে নভোচারীদের মহাকাশ স্টেশনে পাঠানো শুরু হয়। আর এখন তারা কাজ করছে স্টারশিপ নামের বিশাল রকেট নিয়ে, যেটাকে বলা হচ্ছে মানুষকে মঙ্গল গ্রহে নেওয়ার মূল বাহন। আরেকটা বড় প্রজেক্ট হলো স্টারলিংক, হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর প্রতিটা কোণে ইন্টারনেট পৌঁছে দেওয়ার এক উচ্চাবিলাসী পরিকল্পনা। মজার বিষয় হলো ইলন মাস্ক আসলে টেসলার প্রতিষ্ঠাতা নন। কোম্পানিটা প্রতিষ্ঠা করেছিলেন মার্টিন এবারহার্ড আর মার্ক টারপেনিন 2003 সালে। ইলন 2004 সালে এই কোম্পানির সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে যুক্ত হন, প্রায় $6.5 মিলিয়ন বিনিয়োগ করে, আর হয়ে যান বোর্ডের চেয়ারম্যান। পরবর্তীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠাতারা কোম্পানি ছেড়ে চলে যান, আর ইলন 2008 সালে হয়ে ওঠেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা। টেসলার লক্ষ্য ছিল সহজ কিন্তু বিশাল, বিদ্যুৎ চালিত গাড়িকে শুধু পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে নয়, বরং পেট্রোল গাড়ির চেয়েও ভালো, দ্রুত আর আকর্ষণীয় করে তোলা। তাদের প্রথম গাড়ি ছিল টেসলা রোডস্টার, একটা স্পোর্টস কার। এরপর আসে মডেল সি, আর সবচেয়ে জনপ্রিয় মডেল 3 আর মডেল ই, যেগুলো এখন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিদ্যুৎ চালিত গাড়িগুলোর মধ্যে অন্যতম। কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না। 2008 সালের বৈশ্বিক আর্থিক মন্দার সময় টেসলা প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল, আর ইলন নিজে প্রায় সব ব্যক্তিগত সম্পদ ঢেলে দিয়েছিলেন কোম্পানিকে বাঁচাতে। 2018 সালেও টেসলা প্রচণ্ড আর্থিক চাপে ছিল, মডেল 3 উৎপাদনে বারবার সমস্যা হচ্ছিল। ইলন নিজে সেই সময় কারখানায় ঘুমিয়ে থেকে উৎপাদন সমস্যা সমাধান করার চেষ্টা করেছিলেন। ধীরে ধীরে টেসলাই এখন পৃথিবীর সবচেয়ে মূল্যবান গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর একটা, আর তাদের ব্যাটারি ও সোলার প্রযুক্তি ও শক্তি খাতে বিশাল প্রভাব ফেলেছে। ইলনের ব্যবসায়িক সাম্রাজ্য শুধু গাড়ি আর রকেটেই সীমাবদ্ধ নয়। 2006 সালে তার 2 কাজিন প্রতিষ্ঠা করেন সোলারসেরি, যেটা সোলার প্যানেল বসানোর ব্যবসা করত। ইলন এখানেও বড় বিনিয়োগকারী ছিলেন, আর 2016 সালে টেসলা এই সোলারসেরিকে কিনে নেয়, যাতে গাড়ি, ব্যাটারি আর সৌরশক্তি সব একসাথে একটা পরিষ্কার জ্বালানি ব্যবস্থার অংশ হয়ে যায়। 2016 সালে ইলন প্রতিষ্ঠা করেন নিউরালিঙ্ক, একটা কোম্পানি যেটা মানুষের মস্তিষ্কের সাথে সরাসরি কম্পিউটার সংযুক্ত করার প্রযুক্তি নিয়ে কাজ করে। লক্ষ্য হলো পক্ষাঘাতগ্রস্ত মানুষদের আবার নড়াচড়া করার সক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং দীর্ঘমেয়াদে মানুষের মস্তিষ্ককে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সংযুক্ত করা। একই বছরে তিনি শুরু করেন বোরিং কোম্পানি, যার লক্ষ্য শহরের নিচে সুড়ঙ্গ খুঁড়ে যানজট সমস্যার সমাধান করা। 2022 সালে ইলন মাস্ক বিশ্বজুড়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠেন যখন তিনি ঘোষণা দেন টুইটার কিনে নেওয়ার, প্রায় $44 বিলিয়ন। এই ডিল নিয়ে অনেক নাটকীয়তা হয়। প্রথমে ইলন ডিল থেকে সরে আসার চেষ্টা করেন, তারপর আইনি লড়াইয়ের মুখে পড়ে শেষ পর্যন্ত অক্টোবর 2022 ডিল সম্পন্ন হয়। কেনার পরপরই ইলন কোম্পানিতে ব্যাপক পরিবর্তন আনেন, বড় সংখ্যক কর্মী ছাঁটাই, কন্টেন্ট মডারেশন নীতিতে পরিবর্তন, আর ব্লু চেকমার্ক কি ভেরিফিকেশন সিস্টেমে বড় ধরনের রদবদল। 2023 সালে তিনি টুইটারের নাম বদলে রাখেন শুধু গি, এবং এটাকে শুধু একটা সোশ্যাল মিডিয়া নয়, বরং একটা সবকিছুর অ্যাপ কি বানানোর পরিকল্পনা প্রকাশ করেন, যেখানে মেসেজিং, পেমেন্ট আর আরও অনেক সেবা একসাথে থাকবে। ইলন মাস্ক আসলে ওপেনএর একজন সহ-প্রতিষ্ঠাতা ছিলেন 2015 সালে, কিন্তু 2018 সালে তিনি ওপেনএ ছেড়ে দেন, মূলত কোম্পানির দিক নির্দেশনা নিয়ে মতভেদের কারণে। পরবর্তীতে তিনি প্রকাশ্যে ওপেনএ আর তার প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের সমালোচনা করতে থাকেন, এমনকি আইনি লড়াইও শুরু করেন। 2023 সালে ইলন প্রতিষ্ঠা করেন নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ছে, যার প্রধান পণ্য হলো গ্ওয়াক নামের একটা চ্যাটবট, যেটা সি প্ল্যাটফর্মের সাথে সরাসরি যুক্ত। 2025 সালের মার্চে ছে আর সি একীভূত হয়ে যায় একটা কোম্পানিতে। এরপর 2026 সালের ফেব্রুয়ারিতে ঘটে আরও বড় একটা ঘটনা। স্পেসএক্স ছেকে অধিগ্রহণ করে নেয়, একটা বিশাল স্টক বিনিময় চুক্তির মাধ্যমে, যেখানে পুরো কোম্পানির মূল্য ধরা হয় প্রায় $1 ট্রিলিয়ন। এই চুক্তির ফলে রকেট, স্যাটেলাইট, আর সোশ্যাল মিডিয়া সবকিছু একটা ছাতার নিচে চলে আসে, যাকে বিশ্লেষকরা বলছেন ইতিহাসের অন্যতম বৃহত্তম বেসরকারি একীভূতকরণ। 2024 সালের নির্বাচনে ইলন মাস্ক প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন এবং তার নিজের রাজনৈতিক সংগঠন কি আমেরিকা প্যাক কি এর মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করেন, যা তাকে মার্কিন ইতিহাসে এক নির্বাচনী চক্রের সবচেয়ে বড় ব্যক্তিগত রাজনৈতিক দাতা বানিয়ে দেয়। ট্রাম্প ক্ষমতায় আসার পর ইলনকে দায়িত্ব দেওয়া হয় নতুন গঠিত কি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি কি বা DOGEর নেতৃত্বে, যার লক্ষ্য ছিল সরকারি খরচ কমানো। তবে এই সম্পর্ক বেশি দিন মসৃণ থাকেনি। মাত্র কয়েক মাস জর্জে থাকার পর ট্রাম্পের বড় বাজেট বিল নিয়ে দ্বিমতের কারণে ইলন আর ট্রাম্পের মধ্যে প্রকাশ্য মনোমালিন্য শুরু হয়।
ইলন এমনকি একটা নতুন তৃতীয় রাজনৈতিক দল গঠনের চিন্তাও প্রকাশ করেছিলেন রিপাবলিকান পার্টির বিরুদ্ধে দাঁড়াতে। তবে সময়ের সাথে সাথে সম্পর্কটা কিছুটা স্বাভাবিক হয়ে আসে, আর 2025 সালের শেষ দিকে ইলন আবার রিপাবলিকান পার্টিকে আর্থিকভাবে সমর্থন দেওয়া শুরু করেন এবং 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের সহায়তার পরিকল্পনা নেন। 2026 সাল ইলন মাস্কের জন্য ছিল অভূতপূর্ব ঘটনার বছর। জুন মাসে স্পেসএক্স পাবলিক হয় শেয়ার বাজারে, ইতিহাসের অন্যতম বৃহৎ ইপোর মাধ্যমে, আর শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। এই সাফল্যের পরপরই ইলন মাস্ক হয়ে ওঠেন পৃথিবীর ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার, অর্থাৎ যার সম্পদের পরিমাণ $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যায়। তবে এই অবস্থান বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র কিছুদিনের মধ্যেই বাজারের অস্থিরতার কারণে তিনি সেই স্ট্যাটাস হারিয়ে ফেলেন, আর স্পেসএক্সের শেয়ারের দামে বড় ধরনের পতনের প্রভাব টেসলার শেয়ারেও পড়ে। একই সাথে 2026 সালে ইলনের সামাজিক মাধ্যমে করা বিভিন্ন মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়, যা তার বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড ইমেজের উপরও প্রভাব ফেলে। বিশ্লেষকরা মনে করেন, তার রাজনৈতিক অবস্থান আর প্রকাশ্য মন্তব্যগুলো টেসলার বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছে, বিশেষ করে ইউরোপের বাজারে। তা সত্ত্বেও টেসলা বোর্ড তাকে একটা রেকর্ড পরিমাণ বেতন প্যাকেজ অনুমোদন দিয়েছে, যেখানে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করলে তিনি প্রায় $1 ট্রিলিয়ন সমমূল্যে শেয়ার পেতে পারেন, যা কর্পোরেট ইতিহাসে অভূতপূর্ব একটা ঘটনা। ইলন মাস্কের ব্যক্তিগত জীবন তার ব্যবসায়িক জীবনের মতোই বহুল আলোচিত। তিনি লেখিকা জাস্টিন উইলসনকে বিয়ে করেছিলেন 2000 সালে, যাদের সংসারে যমজসহ একাধিক সন্তান জন্ম নেয়। এই দম্পতির প্রথম সন্তান শৈশবেই মারা যায়, যা ছিল ইলনের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটা। পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি অভিনেত্রী ট্যালুলাহ রাইলিকে বিয়ে করেন, তাদের সম্পর্ক পরে ভেঙে যায়। এছাড়াও সঙ্গীতশিল্পী গ্রাইমসের সাথে তার দীর্ঘ সম্পর্ক ছিল, যাদের একাধিক সন্তান রয়েছে। ইলন মাস্কের মোট সন্তান সংখ্যা নিয়ে গণমাধ্যমে নানা সময়ে ভিন্ন ভিন্ন তথ্য এসেছে, কারণ তার বিভিন্ন সম্পর্কের মধ্য দিয়ে অনেকগুলো সন্তান জন্ম নিয়েছে। কর্মজীবনে ইলন মাস্ক তার তীব্র কর্মনিষ্ঠার জন্য পরিচিত। তিনি নিজেই বলেছেন সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা পর্যন্ত কাজ করেন এবং কঠিন সময়ে কারখানাতেই ঘুমিয়েছেন। এই তীব্র কর্মপদ্ধতি নিয়ে তার মানসিক স্বাস্থ্য নিয়েও গণমাধ্যমে আলোচনা হয়েছে, যেখানে তিনি নিজেই মাঝে মাঝে প্রকাশ্যে তার মানসিক চাপের কথা স্বীকার করেছেন। ইলন মাস্কের জীবন যতটা সাফল্যে ভরা, ততটাই বিতর্কে জর্জরিত। টেসলার কর্মপরিবেশ, কারখানার নিরাপত্তা মান আর স্বয়ংক্রিয় গাড়ি চালানোর প্রযুক্তির নিরাপত্তা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। থুয়েডসি কেনার পর কন্টেন্ট মডারেশন নীতি নিয়ে তার সিদ্ধান্তগুলো ব্যাপক সমালোচিত হয়েছে, বিশেষ করে ভুয়া তথ্য আর ঘৃণাত্মক বক্তব্য ছড়ানোর অভিযোগে। তার এই চ্যাটবট গ্রক নিয়েও আইনি ও নৈতিক প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। রাজনৈতিক অঙ্গনে তার সরাসরি সম্পৃক্ততা, বিশেষ করে ডজের মাধ্যমে সরকারি কর্মী ছাঁটাই আর বাজেট কাটছাঁটের সিদ্ধান্তগুলো ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকরা বলেন, একজন বিলিয়নিয়ার ব্যবসায়ীর হাতে এত বিশাল রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। অন্যদিকে তার সমর্থকরা মনে করেন, ইলন মাস্ক এমন একজন উদ্ভাবক যিনি প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে বড় পরিবর্তন আনতে সক্ষম। ইলন মাস্কের গল্পটা আসলে একটা প্রশ্ন দিয়ে শেষ করা যায়: একজন মানুষ কতটা ঝুঁকি নিতে পারে নিজের স্বপ্নের জন্য। দক্ষিণ আফ্রিকার এক নিঃসঙ্গ বালক থেকে পৃথিবীর সবচেয়ে আলোচিত ব্যবসায়ী হয়ে ওঠার এই যাত্রায় তিনি বারবার দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে গিয়েছেন, বারবার সমালোচিত হয়েছেন, কিন্তু থেমে থাকেননি। গাড়ি শিল্প থেকে মহাকাশ প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটা ক্ষেত্রেই তিনি নিজের ছাপ রেখে গেছেন। তবে তার এই সাফল্যের গল্পটা যতটা অনুপ্রেরণাদায়ক, ততটাই জটিল ও বিতর্কিত। ভবিষ্যতে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে, একজন দূরদর্শী উদ্ভাবক হিসেবে নাকি একজন বিতর্কিত ক্ষমতাধর ব্যক্তি হিসেবে, সেটা সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।